দেখুন, আমরা সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে অনেকগুলা ডিসিশন নেই, প্রতি মুহূর্তে আমরা ডিসিশন নেই। কিন্তু এই ডিসিশন নিতে যে আমরা খুব হীনমন্যতায় ভুগি, দীনতায় ভুগি, দ্বিধায় ভুগি। আবার ডিসিশন নিয়েও কিছুদিন পর পর আমরা ডিসিশন পাল্টাই, মনে করি যে না, ডিসিশন ঠিক নেই। এই যে ডিসিশন ঠিক নেই মানে আমাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা, এটা আমাদের কাজের ক্ষতি করে, আমাদের গ্রোথের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এই সিদ্ধান্তহীনতা আমাদের কমাতে হবে যদি আমরা প্রপারলি সামনে এগোতে চাই, আমরা যদি ভালোভাবে নিজের জীবনকে উন্নত করতে চাই। কিন্তু সিদ্ধান্তে স্থির থাকা তো সহজ ব্যাপার নয়, এর জন্য কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? কিন্তু সিদ্ধান্তে স্থির থাকা যায় কিভাবে, সেই আলোচনার আগে আমাদের জানা দরকার যে সিদ্ধান্তে কেন বারবার আমরা পিছিয়ে আসি বা সিদ্ধান্তহীনতায় ভুগি। এই সিদ্ধান্তহীনতায় ভোগার কতগুলো মনস্তাত্ত্বিক কারণ আছে, কতগুলো জৈবিক কারণ আছে, আবার কতগুলো সামাজিক কারণ আছে। চলুন আমরা দেখে নিই একটু মনস্তাত্ত্বিক কারণগুলো কি। মনস্তাত্ত্বিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তে ক্লান্তি। মানে আমরা যখন সারাদিন অনেকগুলো ডিসিশন নেই, তখন আমাদের ব্রেন কখনো কখনো নিষ্ক্রিয় হয়ে পড়ে, টায়ার্ড হয়ে পড়ে। এই কারণেও আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি। আবার প্যারালাইসিস বাই অ্যানালাইসিস, মানে বেশি কোনো বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে করতে আমাদের একটা অবশ অবস্থা তৈরি হতে পারে আমাদের ব্রেনে, এবং যখনই অবশ অবস্থা তৈরি হতে পারে তখনই যেটা হয় সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতা চলে আসে। আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই, কি করব কি করব না। সিদ্ধান্তহীনতার পিছনে জৈবিক কারণও আছে। আমাদের মস্তিষ্কের যে সম্মুখ ভাগ, যেটাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে, এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণের কাজ করে। কিন্তু দ্বিধা এবং ভয়ের কারণে আমাদের ব্রেনের আতঙ্ক কেন্দ্রে মাঝে মাঝে বাধার সৃষ্টি হয়। এই আতঙ্ক কেন্দ্র যেটাকে বলছি, এটা মূলত অ্যামিগডালা বলে। হার্ভার্ড নিউরোসায়েন্স রিসার্চ বলেছে যে এই যে আতঙ্ক কেন্দ্রে এক ধরনের আতঙ্কের তৈরি হয়, সেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে দ্বিধায় ফেলে দেয়। সিদ্ধান্ত গ্রহণে আমরা দেরি করে ফেলি, কখনো থেমে যাই। এই মনস্তাত্ত্বিক জৈবিক কারণের পাশাপাশি আমাদের সামাজিক কারণ তো আছেই। যেমন আপনার কোনো বন্ধুকে আপনি কোনো সিদ্ধান্তের কথা বললেন, সে একটা নেগেটিভ কিছু বললো, আপনি সেখান থেকে পিছিয়ে গেলেন। তারপরে পারিবারিক সামাজিক বিভিন্ন চাপের কারণে আপনি পিছিয়ে যেতে পারেন। তাহলে আমি কয়েকটা কারণ বললাম, যে মনস্তাত্ত্বিক কারণ, জৈবিক কারণ, সামাজিক কারণ। এই কয়েকটা কারণে আমাদের সিদ্ধান্তহীনতায় আমরা ভুগতে পারি। কিন্তু সেখান থেকে উত্তরণের পথ কি, যেটা আমার ভিডিওর মূল আলোচনা। আমি মাঝে একটা ভিডিওতে একটা বইয়ের কথা বলেছিলাম, মেল রবিন্সের 5 সেকেন্ড রুল বুকের কথা। এই বইতে একটা অদ্ভুত ভাবে কোনো কাজ শুরু করার কথা বলা হয়েছে। ধরুন কোনো কাজে আপনার জড়তা আসছে, আপনি 5, 4, 3, 2, 1 বলে কাজ শুরু করে দিবেন, উইদাউট প্রপার থিঙ্কিং। ইভেন আগে চিন্তা করে রাখবেন, অথবা আপনি শুরু করবেন আর ভাববেন। তো যখন আপনি কোনো সিদ্ধান্তহীনতায় ভুগবেন, মানে আগে সিদ্ধান্ত নিয়েছেন, এখন কাজটা করতে যে গড়িমসি করছেন, তখন এই 5 সেকেন্ড রুল আপনি ফলো করবেন। 5 সেকেন্ড রুলটা কি? 5, 4, 3, 2, 1 বলে আপনি কাজ শুরু করে দিবেন। মানে আপনার ভেতরে তখন আর দ্বিধার, সংশয়, ভয় এগুলো থাকবে না, গড়িমসি ভাবটা থাকবে না। নাম্বার 2, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা স্মার্ট কিনা সেটা খেয়াল করবেন। স্মার্ট মানে কি? এস তে হচ্ছে স্পেসিফিক, এম তে হচ্ছে মেজারেবল, এ তে হচ্ছে অ্যাটেইনেবল বা অ্যাচিভেবল, আর তে হচ্ছে রেলিভেন্ট, অ্যান্ড টি তে হচ্ছে টাইম বাউন্ড। তার মানে আপনার সিদ্ধান্তটা স্পেসিফিক কিনা, নির্দিষ্ট কিনা। আপনি অনেক টাকা চান সেটা না, আপনি 10 লাখ টাকা চান, এরকম নির্দিষ্ট কিনা। এটা মেজার করা যায় কিনা, নাকি মেজার করা যায় না। এটা মেজারেবল হতে হবে। এটা কি অ্যাচিভ করা যায় কিনা, নাকি অ্যাচিভেবল নয়। যেমন আপনার বয়স এখন 50, আপনি কি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান কিনা, সেটা তো পারবেন না। ইট ইজ নট অ্যাচিভেবল। সুতরাং আপনার সিদ্ধান্তটি অ্যাচিভেবল কিনা সেটাও খেয়াল করা দরকার। আর এটা রেলিভেন্ট কিনা, মানে প্রাসঙ্গিক কিনা নাকি অপ্রাসঙ্গিক। যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে এটা পূর্ণ হবে না আসলে। তারপর হচ্ছে টাইম বাউন্ড কিনা, এটা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অর্জন করতে চান কিনা। তাহলে প্রথম বলেছি আমি 5 সেকেন্ড রুল, আর সেকেন্ড বলেছি আপনার ডিসিশনটা একটা স্মার্ট ডিসিশন হয়েছে কিনা সেটা একটু পরখ করে দেখেন। তারপরে একটা মজার কাজ আপনি করেন, সেটা হচ্ছে পার্কিনসন্স ল আপনি ফলো করতে পারেন। কোনো একটি কাজ সম্পন্ন করতে যত সময় দেয়া হয়, কাজটি তত সময় নিয়েই হয়। তাই একটা নির্দিষ্ট সময়সীমা আপনি ফিক্স করে নিন এবং সেটার ভেতরে আপনি সিদ্ধান্ত নিন, তাহলে সিদ্ধান্তে হেজিনেস থাকবে না। আর একটা কাজ করতে পারেন, যে আপনার আত্মবিশ্বাসের অভাব বলে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সেই ক্ষেত্রে আপনি 10-10-10 নিয়মটা ফলো করতে পারেন। এটা সুজি ওয়েলস নামে এক ব্যক্তি, তার একটা নিয়ম 10-10-10। সিদ্ধান্ত নেয়ার আগে আপনি একটু চিন্তা করবেন যে এই সিদ্ধান্ত 10 মিনিট পরে কেমন হবে। তারপরে চিন্তা করবেন যে এই সিদ্ধান্ত যেটা আমি নিচ্ছি এটা 10 মাস পরে কেমন হবে। তারপরে চিন্তা করবেন যে সিদ্ধান্ত আমি নিচ্ছি এটা 10 বছর পরে কেমন হবে। এই সুজি ওয়েলসের যে 10-10-10 রুল, এটা যদি আপনি ফলো করবেন, দেখবেন আপনার গড়িমসি ভাব কেটে গেছে, আপনার সিদ্ধান্তহীনতা কমে যাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনি নিজের কাছে একটা কমিটমেন্ট করবেন। অন্যের কাছে কমিটমেন্ট করলে হয়তো আপনি ব্রেক করতে পারেন, কিন্তু নিজের কাছে কমিটমেন্ট করলে আপনি সেটা ব্রেক করলে আপনি হেরে যাবেন। আর সেজন্য নিজের কাছে কমিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কমিটমেন্ট টু ইয়ারসেলফ, যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন সেই সিদ্ধান্তটা আপনি পরিপালন করবেনই, এই সময়ের মধ্যে করবেন। এবং যখনই নিজের কাছে কোনো কমিটমেন্ট করবেন তখন সেটা আপনি লিখে ফেলবেন এবং অবশ্যই
সেটা যেন টাইম বাউন্ড হয়, একটা সময় ধরে আপনি লিখবেন যে এই সময়ের মধ্যে আমি এটা করবো। নিজের কাছে প্রতিশ্রুতি কিন্তু ভাঙা মানে নিজের কাছে নিজের সম্মান নষ্ট করা, যেটা আমরা কেউই করতে চাই না। এই সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্তগুলোকে সহজ করার জন্য স্টিভ জবস কি করতেন জানেন? স্টিভ জবস প্রায় একই ধরনের পোশাক পরতেন। এলন মাস্ক কি করে জানেন? এলন মাস্ক তার বড় লক্ষ্যকে কেটে ছোট ছোট করে তারপরে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হন, এবং তার কাছে এক্সিকিউশন ইজ দ্য মেইন থিং। আর ওয়ারেন বাফেট, বিশ্ব সেরা বিনিয়োগ গুরু, তিনি কি করেন জানেন? তিনি কোনো বড় বিনিয়োগ করার আগে 24 ঘন্টা অবশ্যই ভাবেন। যেমন আমি অনেকক্ষণ বলি যে কোনো বড় বাই করার আগে অবশ্যই একটা দিন সময় নেবেন, তারপরে বাই করবেন যদি মনে হয় সেটা প্রাসঙ্গিক। এতক্ষণের আলোচনায় আপনারা জেনে গেলেন মূলত যে আমাদের সিদ্ধান্ত গ্রহণে আমরা কেন দ্বিধায় ভুগি, বা সিদ্ধান্ত নিয়েও কেন সেই সিদ্ধান্ত পরিপালনে আমরা দ্বিধায় ভুগি, ভয়ে ভুগি, এবং আপনারা সেই ভয় থেকে, সেই দ্বিধা থেকে, সিদ্ধান্তহীনতা থেকে কিভাবে বের হয়ে আসবেন সে ব্যাপারেও আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেগুলোর উত্তর করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।